স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদে, সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। ইরান ইসরায়েল সংঘাতের জেরে অস্থির হয়ে উঠেছে দেশের পুঁজিবাজার। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের জেরে আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি বাড়ায় বাজারে এমন অস্থিরতা তৈরি হয়েছে। তারা বলছেন, এখনও দেশের অর্থনীতিতে যুদ্ধের বড় কোনো প্রভাব পড়েনি, ফলে আতঙ্কিত না হয়ে বুঝে শুনে লেনদেন করার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম ইউসুফ। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত ঘিরে বিশ্ব অর্থনীতিতে আবারও নেমেছে অনিশ্চয়তার ছায়া। যুদ্ধের আশঙ্কা বাড়তেই বড় বড় শেয়ার বাজারে শুরু হয়েছে বিক্রির চাপ। সূচক পড়েছে দ্রুতগতিতে। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ শেয়ার ছেড়ে নিরাপদ খাতের দিকে ঝুঁকছেন, যার ঢেউ এসে লেগেছে বাংলাদেশের পুঁজিবাজারেও। সপ্তাহের প্রথম কর্মদিবসেই ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক কমেছে 138 পয়েন্ট। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও, যদিও দ্বিতীয় কর্মদিবসে সূচক বেড়েছে 72 পয়েন্ট। বাজার বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের জেরে জ্বালানি তেল সহ ডলারের মূল্যবৃদ্ধি হতে পারে, এমন আতঙ্কে বেড়েছে বিক্রয় চাপ। যদিও ডিবিএর সাবেক সভাপতি বলছেন অন্য কথা। তার দাবি, আতঙ্কিত বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করলেও অনেকে সুযোগ বুঝে কম মূল্যে শেয়ার কিনেছে, ফলে আতঙ্কিত না হয়ে বুঝে শুনে বিনিয়োগের পরামর্শ তার। আমাদের কিছু যারা বিনিয়োগকারী আছেন, যারা হয়তো ওই প্রেশারটা রাখতে পারেন না, মানে হঠাৎ করে প্যানিক হয়ে যান, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত বেশি হন। একটু হোল্ড করা দরকার, যে একটু দেখা নেই, বুঝে নেই। এদিকে একই সময় দুর্বল বা বন্ধ কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দাম বাড়া নিয়ে প্রশ্ন তুলছেন এই বিশ্লেষক। তিনি বলছেন, ঘোলা পানিতে মাছ শিকার করছে একটি চক্র। নিয়ন্ত্রক সংস্থাকে নজরদারি বাড়ানোর পরামর্শ তার। যেই সংঘবদ্ধ চক্র এই কাজটা করেছে, তাদের অনেকগুলো উদ্দেশ্য থাকতে পারে। উদ্দেশ্য হচ্ছে হয়তো এখন নতুন পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, বিসেকটাকে চেঞ্জ করা, নতুন নেতৃত্ব নিয়ে আসা, এবং যারা এটার পেছনে আছে তারা হয়তো চিন্তা করছে যে এরকম একটা অস্থিরতা তৈরি করতে পারলে হয়তো পলিসি মেকার থেকে বলা যাবে যে এই কমিশন কাজ করতে পারছে না বা এই কমিশনকে সরাতে হবে। সংঘাত ও যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বের পুঁজিবাজারে প্রভাব পড়ে খুব দ্রুত। এবারও এই নেতিবাচক প্রভাব আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে মত বাজার বিশ্লেষকদের। যদিও আবেগের বশে শেয়ার ক্রয় বিক্রয় না করে বুঝে শুনে বিনিয়োগের পরামর্শ সংশ্লিষ্টদের। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। এদিকে যুদ্ধের জেরে দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ায় দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে 3,324 টাকা, বাড়িয়ে 2,77,428 টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন দাম আজ থেকেই কার্যকর হয়েছে। নতুন দামে 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 3,091 টাকা বাড়িয়ে 2,64,773 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেটের 2,683 টাকা বাড়িয়ে নতুন দাম 2,26,981 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 2,216 টাকা বাড়িয়ে 1,85,749 টাকা নির্ধারণ করা হয়েছে। ইরানের সঙ্গে মার্কিন ইসরায়েল সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে। এরই মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় হু হু করে বাড়তে শুরু করেছে জ্বালানির দাম। তৃতীয় দিনেও বেড়েছে জ্বালানি তেলের দাম। সেই সঙ্গে গ্যাসের দাম বেড়েছে প্রায় 50%। বিশ্লেষকদের সতর্কবার্তা, উৎপাদন বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে দেখা দিতে পারে চরম অস্থিরতা। আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাত তীব্র হয়ে ওঠায় জ্বালানি বাজারে তৈরি হয়েছে বড় ধরনের অস্থিরতা। গেল 2 দিনে কাতার ও সৌদি আরবের কয়েকটি প্রধান তেল ও গ্যাস অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে বিমান ও ড্রোন হামলা করেছে ইরান। বিশেষ করে কাতারের বড় এলএনজি উৎপাদন কেন্দ্রগুলোতে হামলার কারণে স্থগিত হয়েছে উৎপাদন।
একই সঙ্গে হামলার পর সৌদি আরবের বড় রিফাইনারি আরামকো বন্ধ করেছে উৎপাদন। এদিকে সংঘাত শুরুর পরই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এতে থেমে যায় জাহাজ চলাচল। বর্তমানে সেখানে আটকে পড়েছে ১.৫ শতাধিক জাহাজ, যার বেশিরভাগই বহন করছে জ্বালানি। তেল রপ্তানিতে বিশ্বে প্রথম অবস্থানে থাকা সৌদি আরব দৈনিক গড়ে প্রায় ৬ থেকে ৭ মিলিয়ন ব্যারেল তেল সারা বিশ্বে রপ্তানি করে। আর বিশ্বের মোট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানির প্রায় ২০% আসে কাতার থেকে, যার বড় ক্রেতা এশিয়ার দেশগুলোর পাশাপাশি ইউরোপ। তাই সরবরাহ সংকটে এখন টালমাটাল জ্বালানির বাজার। সংঘাতের তৃতীয় দিনেও বেড়েছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে $১.৭ বা ২.২% বেড়ে প্রায় $৮০ দাঁড়িয়েছে। এছাড়া গ্যাসের দাম একদিনেই প্রায় ৫০% পর্যন্ত বেড়েছে। সরবরাহ কমলে ক্রেতা দেশগুলোর প্রতিযোগিতা বাড়বে। এতে স্পট মার্কেটে আরও বাড়তে পারে দাম। জ্বালানির দাম বাড়ায় এশিয়া, ইউরোপে এরই মধ্যে বেড়েছে নিত্যপণ্যের দাম। বিশ্লেষকরা বলছেন, এমন যুদ্ধ পরিস্থিতি চলতে থাকলে ২০২২ সালের চেয়েও জ্বালানির বাজার আরও অস্থির হয়ে পড়তে পারে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। মধ্যপ্রাচ্য থেকে চীনে তেল পরিবহনের জন্য একটি সুপার ট্যাঙ্কার ভাড়ার খরচ সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য অনুযায়ী এই খরচ বর্তমানে $৪ লাখ ছাড়িয়েছে। গেল সপ্তাহে যখন যুক্তরাষ্ট্র ইরানকে আক্রমণের হুমকি দিয়েছিল, সে সময়ের তুলনায় এ ভাড়া বর্তমানে প্রায় দ্বিগুণ হয়েছে। ইরান বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে। দেশের দক্ষিণে অবস্থিত এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় 1/5 পরিবাহিত হয়। রেকর্ড পরিমাণে ভাড়া মূলত সবচেয়ে বড় তেলবাহী জাহাজগুলোর জন্য প্রযোজ্য, যা একবারে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করতে পারে। ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর জ্বালানি খাতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বড় প্রতিফলন এটি। দেখছেন দেশ বাণিজ্য। দেখছেন দেশ বাণিজ্য। দেশের ব্যাংক খাতের বিপুল খেলাপি ঋণ কমতে শুরু করেছে, যা এতদিন পাল্লা দিয়ে বাড়ছিল। গত অক্টোবর থেকে ডিসেম্বর ৩ মাসে খেলাপি ঋণ কমেছে ৮৭,২৯৮ কোটি টাকা। ডিসেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫,৫৭,২১৬ কোটি টাকা। বিশেষ নীতি সহায়তার মাধ্যমে বিপুল খেলাপি ঋণ পুনঃতফসিল এবং নতুন ঋণ বিতরণের স্বচ্ছতা ও ঋণ আদায়ে নজরদারি বৃদ্ধি এর কারণ বলছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত প্রতিবেদনে। ২০২৪ সালে অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই সামনে আসতে থাকে ব্যাংক খাতের ক্ষত। বের হয় খেলাপি ঋণের প্রকৃত চিত্র। গেল সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়ায় ৬,৪৪,৫১৫ কোটি টাকা, যা ছিল মোট ঋণের ৩৫.৭৩%। এমন যখন পরিস্থিতি, তখন খেলাপি ঋণে লাগাম টানতে বিশেষ ছাড়ে মাত্র 2% ডাউন পেমেন্ট দিয়ে 10 বছরের জন্য ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়, যেখানে 2 বছর পর্যন্ত কোনো কিস্তি দিতে হবে না। পরবর্তীতে এই শর্ত আরও শিথিল করে মাত্র 1% ডাউন পেমেন্টে ঋণ নিয়মিত করার সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক। বিশেষ সুবিধায় কিছুটা লাগাম টানা গেছে খেলাপি ঋণে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমেছে প্রায় ৮৭,০০০ কোটি টাকা। ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ কমে দাঁড়িয়েছে ৫,৫৭,২১৬ কোটি টাকায়, যা মোট বিতরণকৃত ঋণের ৩০% বেশি। খেলাপি ঋণের এই চিত্র সন্তোষজনক নয় বলছেন অর্থনীতিবিদরা। প্রকৃত অর্থে ঋণ আদায়ের অগ্রগতি কতটা হয়েছে তা আরও বিশ্লেষণ প্রয়োজন বলছেন তারা। বিগত 3 মাসে যেটা হয়েছে সেখানে কিন্তু বিভিন্নভাবে ঋণ পুনঃতফসিলীকরণের সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার যেটা 1% আগে যেটা 2% এখন 1% প্রদান করে আপনি কিন্তু লোনগুলো 20 করার সুযোগটা দেওয়া হয়েছে। অর্থাৎ এই সুযোগের কারণে কিন্তু যে আমরা কাগজে কলমে যে ঋণ যে খেলাপি ঋণের পরিমাণটা যেটা কমেছে,
এটা কিন্তু এই কারণেই মূলত ঘটে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ডিসেম্বর শেষে ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণের স্থিতি দাঁড়িয়েছে প্রায় 18,20,915 কোটি টাকা। এর মধ্যে খেলাপির পরিমাণ 5,57,216 কোটি টাকা। সরকার মালিকানাধীন ব্যাংকের খেলাপি ঋণ বিতরণ করা ঋণের 44.44%, বেসরকারি খাতের ব্যাংকে 28.25%, বিদেশি ব্যাংকে 4.51% এবং বিশেষায়িত ব্যাংকে 39.74% ঋণ খেলাপি হয়েছে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, খেলাপি ঋণ কমানো ও সুশাসন ফিরিয়ে আনার মতো অনেক চ্যালেঞ্জ নতুন গভর্নরের সামনে, মন্তব্য ব্যাংকিং খাত বিশ্লেষকদের। তবে দায়িত্ব নিয়েই কর্মকর্তাদের কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশনা দিয়েছেন তিনি। সেই সাথে পাচারের টাকা ফেরত আনার কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে ফাস্ট ট্র্যাকে নিয়ে আসার পরামর্শ তার। বিস্তারিত প্রতিবেদনে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকার যখন ক্ষমতাচ্যুত হয় তখন দেশের আর্থিক খাতের পরিস্থিতি ছিল ভয়াবহ। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের হাল ধরেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। গভর্নর হিসেবে 1.5 বছরে ব্যাংক খাত সংস্কারে নেন নানা উদ্যোগ। এদিকে গত 25 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকে গভর্নর পদে যোগ দিয়েছেন মুস্তাকুর রহমান। ব্যাংক খাতে আস্থা ফিরিয়ে আনতে তার সামনে অনেক চ্যালেঞ্জ, মন্তব্য বিশ্লেষকদের। এক্ষেত্রে যেটা করতে হবে, আমার যে মেজর প্রবলেম, এনপিএল প্রবলেম, আমার গভর্নেন্স প্রবলেম, এগুলোকে আপনি অ্যাড্রেস করতে হবে প্রপারলি। এগুলো দায়সারা গোছের কাজ দিয়ে হবে না। কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনে জোর দেওয়ার পরামর্শ তাদের। শক্তিশালী সেন্ট্রাল ব্যাংক যদি আপনি না করেন, তাহলে ব্যাংকিং সেক্টরের গভর্নেন্স বা ব্যাংকিং সেক্টরের মনিটরিং করা যাবে না। পৃথিবীর কোনো দেশে এই ধরনের এক্সাম্পল নাই যে শক্তিশালী সেন্ট্রাল ব্যাংক ছাড়া আপনি একটা শক্তিশালী ব্যাংকিং সিস্টেম তৈরি করেছেন। নতুন গভর্নর দায়িত্ব নিয়ে সেই পথে এগিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। গভর্নর মহোদয় বলেন যে আপনারা রাজনৈতিক চাপ মুক্ত হয়ে কাজ করার চেষ্টা করবেন। যেই চাপ আপনাদের পক্ষে মোকাবেলা করা সম্ভব হবে না, সেক্ষেত্রে আমার সহযোগিতা চাইলে আমিও চেষ্টা করব আপনাদেরকে সে চাপ মুক্তিতে সহায়তা করার জন্য। অর্থাৎ ব্যাংকিং সেক্টর পলিটিক্যাল প্রেশার মুক্ত থাকবে, এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাই। কারণ এই যে আমরা যে ডিফিকাল্টস ঘটে গিয়েছে লাস্ট 10-15 ইয়ার্সে ব্যাংকিং সেক্টরে, এটা মূলত হয়েছে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে। গেল 1.5 দশকে পাচারকৃত অর্থ ফেরত আনতে পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। দর্শক, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ব্যাংকিং খাত বিশ্লেষক মোহাম্মদ নুরুল আমিন। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। জি, ধন্যবাদ। জি, আমরা আপনি তো দেখলেন নিশ্চয়ই আমাদের প্রতিবেদনেই যে ডিসেম্বর শেষে খেলাপি ঋণ কমেছে, পূর্ণ তফসিল সহ নানান ধরনের বিশেষ সুবিধায়। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আমি খুব শুনতে পাচ্ছিলাম না, আপনি একটু। জি, খেলাপি ঋণ কমেছে ডিসেম্বর শেষে। জি, ডিসেম্বর শেষে খেলাপি ঋণ কমেছে প্রায় 87,000 কোটি টাকার কিছু বেশি খেলাপি ঋণ কমেছে। যদিও বাংলাদেশ ব্যাংক বিশেষ সুবিধা দিয়েছিল, ঋণ পূর্ণ তফসিল সহ 1% শেষে হয়েছিল, যে 1% ডাউন পেমেন্ট দিয়ে। এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, সেপ্টেম্বরের তুলনায় ডিসেম্বরে কমেছে, কিন্তু গত বছরের ডিসেম্বরের তুলনায় এটা কিন্তু অনেক পার্সেন্ট বেড়েছে। এটা একটু চিন্তা করতে হবে। গত ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল 3,45,000 কোটি টাকা, মানে 20%, যেটা এই বছরের ডিসেম্বরে আসছে 5,57,000 crore, যেটা 30%। তাহলে আপনাকে বুঝতে হবে আমি কোয়ার্টার টু কোয়ার্টার, সেপ্টেম্বর টু দিস কোয়ার্টার আমরা কমাতে পারলাম, কিন্তু বছর টু বছর, ইয়ার টু ইয়ার আমরা কিন্তু প্রায় 2,11,000 যদি আপনি বছরের টু বছর বলেন, সেক্ষেত্রে কিন্তু যে বছরের কথা বলছেন তখন কিন্তু আমাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী একটা সময়ে কিন্তু আমরা আমাদের প্রকৃত যে খেলাপি ঋণ সেই চিত্রটা আসলে বের হয়ে আসছে। তো সেক্ষেত্রে আসলে তার ওই সময়কার সাথে এটা কম্পেয়ার করাটা কতটা যৌক্তিক? আচ্ছা, সেটা হয়তো আপনি বলতে পারেন, কারণ কখনো কখনো কম্পেয়ার পয়েন্ট টু পয়েন্ট হয়, ইয়ার টু ইয়ার হয়। আমরা এখানে কোয়ার্টার টু কোয়ার্টার যে আলোচনাটা করছি, সেই ক্ষেত্রে আপনি 2-3 জিনিস কিন্তু বিবেচনায় নিতে হবে। কমেছে, কিন্তু এটার ইম্প্যাক্টটা কমার কারণগুলো হচ্ছে, কিছু রাইট অফ হয়েছে অলরেডি, পলিসি সাপোর্ট যেগুলো দেওয়া হয়েছে প্রথমবারের পরে দ্বিতীয়বার কিন্তু গত সপ্তাহে আরেকবার চেঞ্জ করে এটাকে ডাউন পেমেন্ট 1-2% নিয়ে আনা হয়েছে, এবং এটা টাইম আরো 3 মাস বাড়ানো হয়েছে, এবং এই যে অ্যামোর্টাইজেশন পিরিয়ড
সেই পিরিয়ডটা আরো লেনদেন করা হয়েছে। তার মানে হচ্ছে আপনি খেলাপি ঋণ কমেছে কিন্তু ব্যাংকে ক্যাশ তো ঢুকে নাই, এবং এটা 1 বছর যেহেতু এটার মনিটরিং পিরিয়ড দেওয়া আছে, এই ক্যাশ ঢুকতে ঢুকতে 2027 হবে। ফলে আমি কমাটার তুলনায় আমার ক্যাশ ফ্লোটা যে পজিটিভ হলো না, ওটার একটা ইম্প্যাক্ট আমি সেটা বলছি। দ্বিতীয় আরেকটি কারণ আছে, এর মধ্যে এনবিআর একটি হিসাব করেছে, আপনারা দেখেছেন কিছুদিন আগে, সেখানে 10টা ক্লায়েন্টের 5টা দেশে প্রায় 40,000 কোটি টাকা তারা খোঁজ বের করেছেন। এই টাকাগুলো তো এখান থেকে চলে গেছে। ফলে যে ইম্প্যাক্টটা পজিটিভ হওয়ার, সেই ক্যাশ ফ্লোর ব্যাপারটা এখনো কিন্তু এখনো পজিটিভ হয় নাই। হয়নি। আমি জি, এটাই মিন নতুন করছি গভর্নর দায়িত্ব যে নিলেন, আপনি তো দেখেছেন মোস্তাকুর রহমান নতুন গভর্নর দায়িত্ব নিলেন। তার সামনে আসলে কি ধরনের চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হতে পারে ব্যাংক খাতে? দেখুন, আমি যদি খেলাপির বাইরে ওভারঅল ওনার চ্যালেঞ্জ বলি, প্রথমে হচ্ছে ওনাকে এই যে আমানতকারীদের আস্থা ফেরাতে হবে। এই আস্থার কারণে ওদেরকে টাকা দিয়ে পারবেন না দিয়ে পারবেন, এটা আস্থার উপর নির্ভর করে। ক্যাশ দিলেই যে আস্থা ফিরে যাবে তা নয়, আপনাকে একটা পলিসি কনসিস্টেন্সি রাখতে হবে, ওনাকে গভর্নেন্স ইস্যুটা ডিসিপ্লিনটা ঠিক করতে হবে। এটা হচ্ছে ওনার প্রথম কাজ। দ্বিতীয় যেটা হলো, আমাদেরকে জনগণকে ইম্প্যাক্ট করে ইনফ্লেশন কমানোর জন্য ওনার পদ্ধতি, উনি একটু ইঙ্গিত দিয়েছেন ইন্টারেস্ট রেট কমবে, কিন্তু সেটা আগের যে টাইট মনিটারি পলিসি অলরেডি জানুয়ারিতে ডিক্লেয়ার হয়ে গেল, সেটা কি উনি পরিবর্তন করবেন কিনা, এটি একটি জি, এমন চ্যালেঞ্জ একটা ওনার ইঙ্গিত জন্য কিন্তু উনি আছে। দিয়েছেন ইতিমধ্যে। জি, আরেকটি হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা টাকার মূল্যমান ঠিক রাখা। আমরা 122 টাকা 23 টাকায় এখন আছি, এটা আমাদেরকে কতদিন পর্যন্ত স্বস্তি দিবে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জি, বিষয়। নুরুল আমিন, ফলে আমরা কিন্তু এটার সবসময় সঙ্গে দেখি। এক্সপোর্ট ইম্পোর্ট রিমিটেন্স সবই জড়িত। জি, কাজে উনি অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে সামনের দিনে হয়তো আছেন। জি, আমরা আসলে ব্যাংক খাতে সুশাসনের যে বিষয়টা, এটা খুব আলোচনায়, কিন্তু আসলেও ব্যাংক খাতে সুশাসন ফেরাতে আপনার পরামর্শ কি আছে, ছোট করে যদি একটু বলেন। খুবই স্বাভাবিক, আপনি যখন কাউকে রেসপন্সিবিলিটি দিবেন, তার অ্যাকাউন্টেবিলিটিটা নেবেন। অ্যাজ রেগুলেটর বলি, অ্যাজ হেড অফ দি অর্গানাইজেশন, যেটাই বলি, আমাদের মানি মার্কেটের গার্ডিয়ান হিসেবে বলি, আপনি যে গভর্নেন্স ইস্যুগুলো, যার যা কাজ, সেইটা সেই আসলে কাজটা উনি নিশ্চিত ডিউ করতে ডিলিজেন্স হবে। জি, টাইমলি করছেন কিনা, দায়িত্বটা পালন করছে কিনা, সেটার অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে কিনা। স্বচ্ছতা আমাদের এখানে নিশ্চিত করলেই সুশাসন ফিরবে। ইমপ্লিমেন্টের জি, প্রবলেমটাই আপনাকে বেশি, অসংখ্য ধন্যবাদ অ্যাকাউন্টেবিলিটি আমাদের সঙ্গে মোটেও যুক্ত নাই। হওয়ার জন্য। জি, জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ব্যাংকিং খাত নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ব্যাংকিং খাত বিশ্লেষক মোহাম্মদ নুরুল আমিন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্য গত 28 ফেব্রুয়ারি থেকে 4 দিনে 147টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। আজ মঙ্গলবার বাতিল করা হয়েছে 38টি ফ্লাইট। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারলাইন্স, এমিরেটস এয়ারলাইন্স, গালফ এয়ার, ফ্লাই দুবাই, কুয়েত এয়ার ও জাজিরা এয়ারলাইন্স। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে 28 ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। তবে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজা ও দুবাই রুট ছাড়া অন্যান্য গন্তব্যে ধীরে ধীরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। পরিস্থিতির উপর নির্ভর করে পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে। দর্শক, পুঁজিবাজারের এই মুহূর্তের পরিস্থিতি আমরা জানিয়ে দিচ্ছি। ঢাকা স্টক এক্সচেঞ্জে এখন পর্যন্ত লেনদেন প্রায় 205 পয়েন্ট কমেছে। আসলে যে প্রধান যে সূচক ডিএসইএক্স সূচক 205 পয়েন্ট কমে 5328 পয়েন্টে অবস্থান করছে। লেনদেনও কিন্তু কমেছে, আমরা দেখছি লেনদেন হয়েছে 797 কোটি টাকা। এছাড়া যেসব প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে প্রায় বেশিরভাগেরই আসলে দাম কমেছে। 346টির দাম কমেছে, দাম বেড়েছে মাত্র 31টির। এছাড়া অপরিবর্তিত আছে 14টির দাম। আমরা কিন্তু বলতেই পারি যে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতার প্রভাব, সেটা আসলে পুঁজিবাজারে পড়েছে। গত কার্যদিবসেও লেনদেন ছিল 789 কোটি টাকার মতো। গত কার্যদিবসে কিন্তু লেনদেন কিছুটা বেড়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে, সূচকের উত্থান হয়েছিল, যদিও তার আগের দিনও আমরা দেখেছি যে একটা বড় ধরনের দরপতন হয়েছিল পুঁজিবাজারে।
এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার কিনতে আজ খরচ হচ্ছে 122 টাকা 70 পয়সা, বিক্রি হয়েছে 121 টাকা 70 পয়সা। পাউন্ডের ক্রয় মূল্য 168 টাকা 68 পয়সা, বিক্রি হচ্ছে 161 টাকা 62 পয়সা। ইউরো কিনতে খরচ হয়েছে 147 টাকা 77 পয়সা, বিক্রি হয়েছে 141 টাকা 67 পয়সায়। এছাড়া জাপানি ইয়েন কিনতে খরচ হয়েছে 83 পয়সা, বিক্রি হয়েছে 74 পয়সায়। সৌদি রিয়েলের ক্রয় মূল্য 33 টাকা 9 পয়সা, বিক্রি হয়েছে 32 টাকা 31 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিত কিনতে খরচ হয়েছে 31 টাকা 74 পয়সা, বিক্রি হয়েছে 30 টাকা 83 পয়সায়। এছাড়া সৌদি রিয়েলের সিঙ্গাপুরি ডলার কিনতে খরচ হয়েছে 99 টাকা 76 পয়সা, বিক্রি হয়েছে 95 টাকা 21 পয়সা। ইন্ডিয়ান রুপির ক্রয় মূল্য 1 টাকা 42 পয়সা, বিক্রি হয়েছে 1 টাকা 25 পয়সায়। চাইনিজ ইয়েন কিনতে খরচ হয়েছে 19 টাকা 62 পয়সা, বিক্রি হয়েছে 17 টাকা 63 পয়সায়। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।